আসসালামু আলাইকুম। আজ থেকে ১৫০ বছর আগে গুজরাতের একটি মহলে একসাথে মারা যায় এক রাজার ১০০ জন রানী। এর ১৫০ বছর পর এসে এই ১০০ রানীর অতৃপ্ত আত্মাকে বিয়ে করতে বাধ্য হয় বাবলু। কিন্তু কেন? ১৫০ বছর আগে এমন কি ঘটেছিল যার জন্য এখনো পর্যন্ত এই গ্রামের মেয়েদেরকে তুলে নিয়ে যায় ওই রানীরা? কি রহস্য লুকানো আছে রাজা ইন্দ্রজিতের এই মহলে? জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া আজকের এই মুভির গল্প, যার নাম জামকুড়ি। গল্পের শুরুতে আমরা রানীওয়াড়া নামের এক গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে রাতের অন্ধকারে ছাদে শুয়ে শান্তি নামের এক মেয়ে গারবার গান শুনছিল। সে গোপনে গারবা ডান্সের প্র্যাকটিসও করছিল, যে ব্যাপারটা তার পরিবারের কেউই জানতো না। তার বাবা সেখানে আসে এবং তাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে সেখান থেকে চলে যায়। তবে সে যাওয়ার সাথে সাথেই পরিবেশ থমথমে হয়ে ওঠে। হঠাৎই কিছু আওয়াজ শুনে শান্তি পিছে ঘুরে তাকায়। সে মনে করেছিল হয়তোবা তার বাবা আবারও এসেছে, তবে সেখানে কেউই ছিল না। তখনই এক অশুভ ছায়াকে আমরা তার পাশ দিয়ে যেতে দেখতে পাই। যে জিনিসটা অনুভব করতে পেরে শান্তি বেশ ঘাবড়ে যায়, তবে তার মনে হচ্ছিল এগুলো হয়তোবা তার মনের ভুল। এটা ভেবেই সে আবারও শুয়ে গান শুনতে থাকে। এমন সময় হঠাৎই ওই অশুভ শক্তি তার পা ধরে টেনে নিয়ে যায়। দৃশ্য চলে যায় এই ঘটনার ২ দিন আগে। আমরা দেখতে পাই শান্তি তার গ্রামের আরেকজন বান্ধবীর সাথে মিলে কিঞ্জেল নামের একটা মেয়ের কাছ থেকে গারবা শিখছিল। তাদেরকে এইভাবে গারবা শিখতে দেখে গ্রামের একজন লোক ভীষণ ক্ষেপে যায়, কেননা তাদের এই গ্রামে গারবা নাচ করা একদমই নিষিদ্ধ ছিল। তার মতে এই গ্রামে জামকুড়ি নামের এক ডাইনি রয়েছে। এই গ্রামের যে মেয়ে গারবা খেলে তাকে জামকুড়ি তুলে নিয়ে যায়। এই কারণেই এই গ্রামে নবরাত্রির সময়ও কোনো মেয়ে গারবা খেলে না। কথা শুনে কিঞ্জেল হাসতে শুরু করে। মূলত বেশ কিছু বছর পর কিঞ্জেল শহর থেকে এসেছে, তাই এখন আর সে গ্রামের এইসব লোককথায় বিশ্বাস করে না। এমনকি তারা যে গারবার গান গেয়েও ফেলেছে, সেই সাথে নেচেছেও, এই ব্যাপারটা শুনে লোকটি এখানে চুপ হয়ে যায়। কিঞ্জেল বলে যে দেখা যাবে তাদের কি হয়, আর তাদের কি হয়েছে তা তো আমরা অলরেডি দেখেছি। আজ থেকে ২ রাত পরেই জামকুড়ি তুলে নিয়ে যাবে শান্তিকে। এখন ওই দিনই আমরা গ্রামের একটা দোকানের দৃশ্য দেখতে পাই, যেখানে মানসুক নামের একজন লোক আসে। এই রানীবাড়াতে একটা রাজমহল ছিল, যেটা কেনার জন্যই মানসুক এখানে এসেছিল। তাকে ডেকে পাঠিয়েছিল বাবু ভাই নামের একজন লোক। সে রাজা ইন্দ্রজিতের ওই মহল দেখতে এসেছে একথা শুনে সেখানে থাকা ২ জন লোক ভীষণ ভয় পেয়ে যায়। তারা তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ ওই মহলে রয়েছে জামকুড়ির বাস। যদিও মানসুক তাদের কথায় খুব একটা গুরুত্ব দেয় না এবং পৌঁছে যায় ওই মহলের সামনে, যেখানে বাবু ভাই তার জন্য অপেক্ষা করছিল। বাবু ভাই তাকে বলে দিন থাকতে থাকতে দ্রুত মহলটি ঘুরে দেখতে। যা শুনে মানসুক প্রশ্ন করে দিন থাকতে থাকতে কেন? তখন বাবু ভাই কথা ঘুরিয়ে বলে যে ভেতরে ইলেকট্রিসিটি নাই, এ কারণেই সে কথা বলেছে। এখানে আমরা দেখতে পাই বাবু ভাইয়ের কাছে এই মহলের চাবি পর্যন্ত ছিল না। সে সেখানে থাকা তালা একটি পাথরের সাহায্যে ভেঙে ভেতরে প্রবেশ করে, আর এরপর ভেতরের প্রত্যেকটি জায়গা মানসুককে দেখাতে থাকে। মানসুক এখানে ওই দোকানদারের কথা জিজ্ঞাসা করে যে সে জামকুড়ি নামের কারোর কথা বলছিল। জামকুড়ি আসলে কে? এই কথার কোনো সোজাসাপটা উত্তর প্রথমে তো বাবু ভাই দিতে চায় না, আর এরপর বাধ্য হয়ে সে জামকুড়ির কথা তাকে খুলে বলে। জামকুড়ি মূলত এই মহলেরই একজন রানী ছিল। রাজা ইন্দ্রজিতের ১০০ জন স্ত্রী ছিল এবং তাদের জন্যই সে মূলত এই মহলটি বানিয়েছিল, আর নাম দিয়েছিল রানীবাড়া। এখানে প্রত্যেক রানীর জন্য আলাদা আলাদা কক্ষ ছিল। রাজা তার প্রথম ৯৯ জন রানীর সাথে ভীষণ খুশি ছিল, তবে ১০০তম রানী অর্থাৎ জামকুড়ি ছিল প্রচণ্ড হিংসুটে। একথা বলা মাত্রই সেখানে থাকা একটা জানালা ধাম দিয়ে বন্ধ হয়ে যায়। মানসুক একটু ভয় পেয়ে গেলে বাবু ভাই তাকে এই বলে সামলে নেয় যে বাতাসের কারণে এমনটি হতেই পারে। আর এরপর সে মানসুককে দেখানোর জন্য শাহী রান্নাঘরে নিয়ে যায়, যেখানে মানসুক তাকে প্রশ্ন করে যে হিংসার বশে জামকুড়ি এমন কি করেছিল। উত্তরে বাবু ভাই বলে সে এমন কিছু করেছিল যার কল্পনা কেউই করতে পারেনি। সে এই ব্যাপারটা কখনো মেনেই নিতে পারেনি যে রাজা তার সব সম্পত্তি তার পাশাপাশি বাকি ৯৯ জন রানীর মধ্যেও সমানভাবে ভাগ করে দিতে চাইছিল। তাই তো হিংসার বশে সে এক রাতে সব রানীদের উপর তেল ছড়িয়ে তাদেরকে জ্বালিয়ে দেয়, আর এরপর রাজার শাস্তির ভয়ে ওই আগুনের মধ্যে নিজে পড়ে নিজেকেও শেষ করে দেয়। একথা বলা মাত্রই তাদের সামনে থাকা কিছু থালা বাসন নিচে পড়ে যায়, যা দেখে মানসুক ঘাবড়ে গেলে বাবু ভাই আবারও ব্যাপারটা ধামাচাপা দিতে চায়। সে বলতে থাকে রান্নাঘরটা অনেক পুরনো, তাই তারা এখানে বেশিক্ষণ থাকলে সব জিনিসপত্র একে একে তাদের উপরই পড়তে শুরু করবে।
একথা বলে সে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে মানসুককে নিয়ে আসে শাহী গোসলখানার কাছে। শাহী এই গোসলখানা দেখাতে দেখাতে বাবু ভাই মানসুককে এই রাজমহলে থাকা গুপ্তধনের ব্যাপারেও বলে যে গুপ্তধন জামকুড়ি মৃত্যুর আগে কোথাও একটা লুকিয়ে রেখেছিল এবং অভিশাপ দিয়েছিল যে এই সম্পদ তার নয় তো কারণ নয়, সে কাউকে পেতে দিবে না। এ কারণেই এখনো পর্যন্ত জামকুড়ির আত্মা রাজমহলেই ঘুরে বেড়ায় ওই গুপ্তধনের রক্ষা করতে। একথা বলা মাত্রই সেখানে থাকা একটা পাইপ ফেটে সেখান থেকে পানি বের হতে শুরু হয়, যা দেখে বাবু ভাই বলে যে এখানে সব পাইপেই জং ধরে গিয়েছে, এ কারণে যখন তখন তা ফেটে যেতে পারে। এই ব্যাপারেও বেশি ভাবার কিছুই নেই। জামকুড়ি এবং ওই গুপ্তধনের ব্যাপারে কথা বলতে বলতে তারা চলে আসে এই রাজমহলের উঠানের কাছে, যেখানে ছিল এক বিরাট আকারের বটগাছ। মানসুক জিজ্ঞাসা করে জামকুড়ি কেন শুধুমাত্র নবরাত্রির সময় সবার উপর হামলা করে। উত্তরে বাবু ভাই বলে কারণ ওই রাতেই তার মৃত্যু হয়েছিল। এখন এই বড় মহলের মাঝখানে এত বড় একটা বটগাছ মানসুকের ভালো লাগছিল না। একথা বলতেই বাবু ভাই বলে যে এই বটগাছটা অনেক পুরনো হয়ে গিয়েছে, তাই সে চাইলে এটা কেটে ফেলতে পারে। একথা বলা মাত্রই বটগাছ থেকে একটি ডাল এসে তাদের সামনে পড়ে, যদিও এই ব্যাপারটাও বাবু ভাই সামলে নেয়। এখন সন্ধ্যা নেমে আসায় বাবু ভাই তাড়াহুড়া করে মহল থেকে বেরিয়ে যেতে চাইছিল। তখনই মানসুকের চোখ পড়ে মহলে থাকা একটি বেসমেন্টের দিকে। তার মতে এখানে কোনো মূল্যবান গুপ্তধন থাকতে পারে, আর তারা যদি এটা খুঁজে বের করে তাহলে তারা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিতে পারবে। একথা শুনে বাবু ভাইয়ের মনেও লোভ জাগে, তাই সে মানসুকের সাথে এই অন্ধকার বেসমেন্টের ভেতরে প্রবেশ করে। তবে কিছু সময়ের মধ্যেই সে বুঝতে পারে ভেতরে মানসুক তার সাথে নেই। সে আশেপাশে মানসুককে খুঁজতে থাকে, তবে সেখানে কোথাও মানসুকের সাড়া না পাওয়ায় সে দৌড়ে বাইরে চলে আসে। আর বেসমেন্ট থেকে বের হতেই সে দেখতে পায় ফ্লোরে রয়েছে আলতারাঙা পায়ের ছাপ, যার একটা সামনের দিকে যাচ্ছে তো আরেকটা উল্টো দিকে। এরকম পায়ের ছাপ দেখে বাবু ভাই আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই সেখানে চলে আসে ইন্সপেক্টর ওমকার। বাইরে তালা ভাঙা দেখে ওমকারের সন্দেহ হয়েছিল, তাই সে ভেতরে চেক করতে এসেছিল। তবে সে যখনই বেসমেন্ট থেকে মানসুকের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা জানতে পারে তখনই ভীষণ ভয় পেয়ে যায়। মূলত ইন্সপেক্টর ওমকার অনেক বেশি ভীত ছিল, তাই সে বাবু ভাইয়ের সাহায্য নিয়ে আবারও বেসমেন্টে যায় মানসুককে খুঁজতে। তারা সেখানে মানসুককে পেয়ে তো যায়, তবে মানসুক যেন কারোর বশে ছিল। সে শুধুমাত্র একটা শব্দই বারবার উচ্চারণ করছিল, আর সেটা হলো ডাইনি। এই শব্দ উচ্চারণ করতে করতে কেউ একজন তাকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়, যা দেখে বাবু ভাইয়া এবং ওমকার ভীষণ ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা শহরের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা বাবলু নামের একজন ছেলের সাথে পরিচিত হই, যে কিনা ডেটে এসেছিল। এখানে আমরা জানতে পারি বাবলুর একটাই ইচ্ছা, আর সেটা হলো বিয়ে করা। সে এখানে অনেক মেয়েকে দেখে, তবে কারোর সাথেই তার শেষ পর্যন্ত বিয়ে হয় না। প্রত্যেকটি মেয়ের কাছ থেকে না শুনতে শুনতে এক সময় সে যখন একটা মেয়ের সাথে কিছুটা মিল খুঁজে পায়, ঠিক তখনই ওই রেস্টুরেন্টে আগমন ঘটে তার বন্ধুর। এখানে তাদের কথা দ্বারা আমরা বুঝতে পারি যে তারা দুজন মানুষ ঠকানোর কাজ করে। প্রথমে তারা বাড়ি বিক্রি করে, আর এরপর নিজেরাই ওই বাড়িতে ভূত সেজে ভয় দেখিয়ে বাড়ির দাম কমিয়ে আবারও কিনে নেয়। এরপর তারা আবারও বেশি দামে বাড়িটি বিক্রি করে। তবে এবার তারা ধরা পড়ে গিয়েছিল এবং বাবলুর বন্ধুর পিছু পিছু তারা এখানেও পৌঁছে গিয়েছিল, যেটা শোনা মাত্রই বাবলু সেখান থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পথ আটকেই দাঁড়িয়েছিল ওই বিল্ডার, যে কিনা তাদেরকে জেলে পুরে দেয়। এই রাতই ছিল সেই রাত যে রাতে জামকুড়ি শান্তিকে টেনে নিয়ে গিয়েছিল। এখন অন্যদিকে সন্ধ্যার সময় মহলে ওই ভয়ানক অনুভূতির কারণে বাবু ভাইয়ের তো জ্বর চলে এসেছিল। এখানে আমরা জানতে পারি কিঞ্জেল হলো বাবু ভাইয়ের মেয়ে। সে মূলত তার বিয়ের জন্য টাকা ইনকাম করতে গিয়েই এত বড় একটা ভুল করেছে, যা এখন গ্রামবাসী জেনে গিয়েছে এবং ওমকারের পিছু পিছু তারা এখানেও চলে এসেছে। ওমকার পালিয়ে এসে তাদেরকে এই খবর দেয়, যা শুনে বাবু ভাই আরো বেশি ভয় পেয়ে যায়। কেননা গ্রামবাসীর মতে বাবু ভাই মহলের তালা খুলেছে, এ কারণেই জামকুড়ির আত্মা মুক্ত হয়ে গিয়েছে, আর তাই তো একটু আগেই সে শান্তিকে গায়েব করে দিয়েছে। আর গ্রামবাসীর কাছে এই খবর পাঠিয়েছিল বাবু ভাইয়ের বাবা নিজে। এখন এই মহা বিপদের মুখে বাবু ভাইয়ের একজনের কথাই মনে পড়ে, আর সেটা হলো বাবলু। আমরা দেখতে পাই পরদিন সকালে বাবলুর ঘুম ভাঙে খুবই রোমান্টিক একটা স্বপ্ন দেখে। স্বপ্নে তো সে বিবাহিত ছিল, তবে বাস্তবে তার বিয়েই হচ্ছিল না। এই ব্যাপার নিয়েই চিন্তিত ছিল তার বন্ধুও। তখনই সেখানে ওই জেলে এক আঘুরি বাবাকে দেখা যায়, যে কিনা দাবি করে যে সে তাদের ভবিষ্যৎ বলতে পারবে। তবে বাবলুর কাছে এইসব কিছুই বিশ্বাস হয় না, যদিও তার বন্ধুর জোর করায় তাকে বাধ্য হয়ে তার কাছে যেতে হয় নিজের ভবিষ্যৎ দেখার জন্য।
আমরা জানতে পারি এই আঘুরি বাবার নাম ছিল কালীচারান, যার দাবি তার পিঠে বসে আছে তার মৃত স্ত্রীর আত্মা, যে কিনা তাকে মানুষের ভবিষ্যতের ব্যাপারে জানায়। তার স্ত্রীর মতে বাবলুর একটা দুটো নয়, বরং 100টা বিয়ে হবে, যা শুনে বাবলু প্রচণ্ড রেগে যায়। এমনিতে তার একটাই বিয়ে হচ্ছে না, তার উপর আবার বাবা এমন কথা বলছে, যে কারণে সে ওই আঘুরি বাবাকে ধরেই মারতে থাকে। এমন সময় পুলিশ এসে জানায় তার জামিন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই তার জামিন করিয়েছিল ওমকার। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রানীবাড়ার দৃশ্য দেখতে পাই, যেখানে একজন লোকের ওপর 50 কোটি টাকার লোন থাকায় তাকে এসে কোম্পানির লোকেরা শাসাচ্ছিল। তখনই সেখানে চলে আসে ভিনা। ভিনা মূলত শাহী পরিবারের একজন মেয়ে। রাজত্ব না থাকলেও এখনও সে নিজেকে রাজকুমারীই মনে করে। এখানে যার উপর লোন ছিল সেই লোকটি হলো ভিনার হাজবেন্ড। ভিনা এখানে বলে সে 1 মাসের মধ্যে সব টাকা শোধ করে দিবে। লোকটিও তাকে 1 মাস সময় দিয়ে সেখান থেকে চলে যায়। ভিনার হাজবেন্ড জিজ্ঞাসা করে সে এত টাকা কই পাবে। উত্তরে ভিনা জানায় সে রাজমহল বিক্রি করে দিবে। রাজমহল আসলে ভিনার বড় ভাইয়ের ছিল, তাই তো বড় ভাইয়ের একমাত্র মেয়ে কুমুদকে সে লন্ডন থেকে ডেকে পাঠিয়েছে। আজই সে গ্রামে আসতে চলেছে। তবে তার এই রাজমহল দখল করে বিক্রির পথের মূল বাধাই হলো তার আরেক ভাই বিশ্বজিৎ। সে আসলে তাদের পালিত ভাই। এ কারণেই সে সরাসরি ওই রাজমহল দখল করতে পারছে না ঠিকই, তবে ক্ষমতার জোরে সে সেটাকে ভিনাকেও ভোগ করতে দিচ্ছে না। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বিশ্বজিৎকে দেখতে পাই, যে কিনা খুবই খারাপ প্রকৃতির একজন লোক ছিল। তার খারাপ মতলব থেকে না গ্রামবাসীর জমি রক্ষা পেত, না তাদের বাড়ির মেয়েরা। এখন ওই দিনই ওমকারের সাথে গ্রামে ফিরে আসে বাবলু এবং তার বন্ধু গেল। তবে বাস থেকে নামতেই তারা দেখতে পায় তাদের দুটো ব্যাগের একটা ব্যাগ বাসের ভেতরে নাই, যে কারণে তারা কন্ট্রাক্টরের সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। এমন সময় বাবলুর চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা একজন মেয়ের দিকে। মেয়েটিকে দেখে সে প্রত্যেকবারের মতো এবারও যেন প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। তাই তো সে ব্যাগের কথা ভুলে সরাসরি চলে যায় মেয়েটির কাছে। সে এখানে মেয়েটিকে নানানবিধ কথা বলে পটানোর চেষ্টা করতে থাকে। নিজেকে খুবই ভালো মানুষ, সেই সাথে ভালো ব্যবসায়ী হিসাবে তার সামনে পরিচিত করতে থাকে। মেয়েটিও এখানে মন দিয়ে তার কথা শুনতে থাকে। এমন সময় তাকে নিতে সেখানে চলে আসে বিশ্বজিৎ। হ্যাঁ, এই মেয়েটিই ছিল কুমুদ, যে কিনা বিনার বড় ভাইয়ের মেয়ে, অর্থাৎ ওই রাজমহলের একমাত্র উত্তরাধিকার। বিনা তাকে আনতে গিয়েছিল এয়ারপোর্টে, তবে সেখানে কোথাও তারা কুমুদকে পায়নি। এদিকে কুমুদ তো এসে গ্রামের এই বাস স্টপে এসে অপেক্ষা করছিল, যেখান থেকে তাকে বাড়িতে নিয়ে যায় বিশ্বজিৎ। এখানে তাদের কথা দ্বারা আমরা এটাও বুঝতে পারি যে বাবলুর এই গ্রামের রেপুটেশন খুব একটা ভালো না। সে বিশ্বজিতের কোনো একটা ক্ষতি করে ভয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। তার এতই বেশি সাহস যে সে বিশ্বজিতের সামনে দাঁড়িয়েই কুমুদের সাথে সমানে লাইন মারছিল। এখন সেখান থেকে কুমুদকে নিয়ে বিশ্বজিৎ বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে বাবলু তার ছোটবেলার বন্ধুদের সাথে কথা বলতে থাকে। এদিকে আমরা দেখতে পাই বিশ্বজিৎ কুমুদকে নিয়ে নিজের বাড়িতে যায়নি, বরং সে গিয়েছিল ভিনাদের বাড়িতে। ভিনার কাছে কুমুদকে পৌঁছে দিয়ে সে যেন কুমুদ এবং ভিনা দুজনের কাছেই ভালো সাজতে চাইছিল। তবে কুমুদ না জানলেও ভিনা তো জানতো তার আসল উদ্দেশ্য কি। তাই সে কুমুদকে নিজের মেয়ের সাথে ভেতরে পাঠিয়ে দেয়, আর এরপর নিজে বিশ্বজিতের সাথে কথা বলে, যেখানে বিশ্বজিৎ তাকে বলে যে সে ঠিকই ওই মেনশন অর্থাৎ রাজমহলের ওপর নিজের অধিকার আদায় করবে। তবে ভিনাও হালছাড়া পাত্রী ছিল না। সে খুব ভালো করে জানতো যে বিশ্বজিৎ মূলত ওই রাজমহলে থাকা ওই গুপ্তধনের পিছে রয়েছে, যে গুপ্তধনের কথা তারা ছোটবেলা থেকে শুনে এসেছে। তাই তো সে কিছুতেই চাইছিল না যে বিশ্বজিতের হাতে ওই গুপ্তধন পৌঁছাক। এছাড়া সে জামকুড়ির কাহিনী কেউ সত্যি বলে মনে করত না, যে কারণে এই ব্যাপারেও তার কোনো ভয় ছিল না। ভয় তো ছিল বাবলুর চাচা বাবু ভাইয়ের মনে। তাই তো সে ওমকারের সাহায্যে বাবলুকে এখানে ডেকে এনেছিল। সে বাবলুকে সব ঘটনা খুলে বলতে চাইছিল। তবে তার আগেই বাড়ির সামনে এত লোক দেখে বাবলু বাইরে চলে যায়। সাথে করে সে তার চাচাকেও নিয়ে গিয়েছিল, যেখানে গ্রামবাসীরা ভীষণভাবে ক্ষেপেছিল তার চাচা বাবু ভাই এবং তার চাচাতো বোন কিঞ্জেলের উপর, কেননা তাদের কারণেই নাকি জামকুড়ি শান্তিকে তুলে নিয়ে গিয়েছে। প্রথমত বাবু ভাই রাজমহলের তালা ভেঙেছে, দ্বিতীয়ত কিঞ্জেল গ্রামের কারোর কথা না শুনে শান্তি এবং রীতাকে নিয়ে গারবা খেলেছে। এ কারণেই গ্রামবাসীরা এখন ঠিক করেছে যে বাবু ভাইয়ের পুরো পরিবারকেই তারা গ্রাম ছাড়া করবে। যা শুনে বাবু ভাই তো ভীষণ ঘাবড়ে যায়। তবে বাবলু ঘাবড়ায় না। সে সকলের সামনে এসে বলে জামকুড়ি বলতে কিছুই নেই, আর এটা সে প্রমাণ করে দিবে। তার ধারণা তাদের মধ্য থেকেই কেউ একজন জামকুড়ি সেজে সবাইকে ভয় দেখাচ্ছে,
সেই সাথে সেই মূলত শান্তিকেই তুলে নিয়ে গিয়েছে। এর রহস্য সে ঠিকই উদ্ঘাটন করবে। সে তার চাচা বাবু ভাইয়ের মাথা ছুঁয়ে কসম কেটে বলে যে সে যদি 10 দিনের মধ্যে এই রহস্য উদ্ঘাটন না করতে পারে তাহলে সে নিজেই বাবু ভাইয়ের পরিবারকে এই গ্রাম ছাড়া করবে। গ্রামবাসীরাও এখানে তার কথা মেনে নেয় এবং সেখান থেকে চলে যায়। তবে এতেই জামকুড়ির প্রকোপ কমে না। আমরা ওই রাতেই রিতাকে দেখতে পাই, যে কিনা একা একা সেলাই মেশিনে সেলাই করছিল। মেশিনের সুতা শেষ হয়ে যাওয়ায় সে পাশের টেবিলে থাকা সুতার বক্স থেকে সুতা বের করতে গিয়েছিল। এমন সময় হঠাৎই মেশিনটি আপনা আপনি চলতে আরম্ভ করে, যদিও রিতা সেদিকে তাকালেই সেটা বন্ধ হয়ে যায়। এমন সময় হঠাৎই জামকুড়ি সেখানে আসে এবং তাকে টেনে নিয়ে চলে যায়। অর্থাৎ ওই দিন কিঞ্জেলের সাথে যে দুটো মেয়ে গারবার নাচের প্র্যাকটিস করেছিল তাদের দুজনকেই তুলে নিয়ে গিয়েছে জামকুড়ি। এই ব্যাপারেই বাবু ভাইয়ের সাথে কথা বলতে আসে গ্রামের কয়েকজন লোক, যারা কিনা এই সব ব্যাপার নিয়ে বেশ চিন্তিত ছিল। অন্যদিকে ভিনা কথা বলে কুমুদের সাথে, যেখানে সে কুমুদকে তার পরিবারের ব্যাপারে জানায়, সেই সাথে জানায় তার নামে থাকা ওই রাজমহলের ব্যাপারেও। সে নাকি তার ছোটবেলাটাকে খুব মিস করে, তাই সে চাইছিল এই বছর পূজা সহ নবরাত্রি পর্যন্ত তারা যেন ওই মহলেই থাকে এবং সবাই একসাথে আনন্দ করে। কুমুদ জিজ্ঞাসা করে যে জামকুড়ির তাহলে কি হবে, তবে ভিনা তাকে বলে এটা শুধুমাত্র লোককথা ছাড়া আর কিছুই না। একমাত্র কুমুদ চাইলেই প্রাসাদ রেনোভেট করে এবারের পূজাটা তারা ওইখানেই করতে পারে। কুমুদও এই কথায় রাজি হয়ে যায়। গ্রামে এই ধরনের রেনোভেশনের কাজ শুধুমাত্র বাবু ভাই করত, তাই রেনোভেশনের আগে বাবু ভাইকে ডাকা হয় কুমুদকে রাজপ্রাসাদ দেখার জন্য। তবে বাবু ভাই যেহেতু রাজপ্রাসাদের এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত এবং ভীত ছিল, তাই ওই দিন কুমুদকে রাজপ্রাসাদ দেখাতে আসে বাবলু। বাবলু এখানে কুমুদকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে তার বন্ধুকে বাহানা করে অন্য জায়গায় পাঠিয়ে দেয় এবং নিজে একাই কুমুদকে দেখাতে শুরু করে পুরো রাজমহল। সেই সাথে গল্প করতে থাকে রাজা এবং রানীর। সে মূলত এখানে বিভিন্ন ধরনের কথা বলে কুমুদকে পটানোর চেষ্টা করছিল, যা কুমুদ নিজেও বুঝছিল, কেননা সে তার গল্পে বলছিল যে রাজা নাকি রানীদের জন্য রান্না করত, ঠিক যেভাবে বাবলু তার রানীর জন্য রান্না করবে। এরকমই ছোট ছোট কথা দ্বারা সে আস্তে আস্তে করে কুমুদকে পটানোর চেষ্টা করছিল। আমরা বুঝতে পারি কুমুদও আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করেছে। এখন পরদিন থেকেই রাজমহলের রেনোভেশনের কাজ শুরু হয়ে যায়। সেই সাথে বাবলু এবং কুমুদের ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। তারা গ্রামের মাঝেও একসাথে ঘুরে বেড়াতো, একই সাথে সময় কাটাতো। এভাবেই আস্তে আস্তে তারা একে অপরের কাছাকাছি চলে আসছিল। এভাবেই দেখতে দেখতে তাদের রাজমহলের কাজও শেষ হয়ে যায়। নবরাত্রির প্রথম দিনেই পূজা করে তারা এই রাজমহলে এসে থাকতে শুরু করে, যেখানে ভিনা এবং তার পরিবারও এসেছিল। যদিও এই রাজমহলের থেকে তাদের বাড়ি হাজার গুণে ভালো ছিল, তবে এই মুহূর্তে একটু কষ্ট হলেও ভিনা এখানে থাকতে রাজি ছিল, কেননা ব্যাপারটা ছিল গুপ্তধনের। তখনই সেখানে চলে আসে বাবলু এবং কুমুদ। যদিও সে পুরো কথা শুনতে পারে না, ভিনাও এখানে কথা ঘুরিয়ে দেয়। আর এরপর তারা পূজায় বসে যায়, যেখানে বাবলুর সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তার এখানে ভিনাকে নিয়েই মূলত সন্দেহ হচ্ছিল, তাই সে ঠিক করে যে ভিনার উপর নজর রাখতে হবে। ওই রাতে বাড়িতে ফেরার সময় তাকে এতটা নিশ্চিন্ত দেখে বাবু ভাই ভীষণ রেগে যায়, কেননা সে 10 দিন সময় চেয়েছিল, যেটা শেষ হতে চলেছে। আজই নবরাত্রির প্রথম রাত, অথচ বাবলু এখনো পর্যন্ত জামকুড়ির ব্যাপারে কোনো কিছু করেইনি। তখন বাবলু বলে জামকুড়ির ব্যাপারটা সে পরে দেখবে, আপাতত তার চাচা যেন তার এবং কুমুদের বিয়ের ব্যাপারটা দেখে। সে তো স্বপ্ন দেখছিল যে সে তার ঘরের বউ করে আনবে কুমুদকে। তবে এই ব্যাপারটা এতটাও সহজ ছিল না, যেটা বোঝানোর চেষ্টা করে বাবু ভাই, কিন্তু সে কিছুতেই বুঝতে রাজি ছিল না। তার মতে রাজপরিবারের মধ্যে সব থেকে আলাদা হলো কুমুদ। কুমুদ ঠিকই তাকে ভালোবাসে। অন্যদিকে আমরা কুমুদকে দেখতে পাই, যে কিনা তার ফুফাতো বোন অর্থাৎ ভিনার মেয়ে পারুলের সাথে কথা বলছিল। তারা এখন রাজমহলেই ছিল। পারুল এখানে তার স্বপ্নের কথা বলে। সে মূলত একজন লেখিকা হতে চাইতো, তবে তার বাবা মা চায় না সে লেখালেখি করুক। তারা শুধু চায় তাকে অনেক বড় বংশে বিয়ে দিতে, যাতে করে তাদের লাভ হয়। তবে কুমুদ এখানে পারুলকে বোঝায় যে এখনই সময় নিজের মনকে শোনার, তার মন যা চায় তাকে তাই করা উচিত। একথা বলা মাত্রই সেখানে থাকা আলো জ্বলতে নিভতে শুরু করে। একটা পর্যায়ে পুরো বাড়ির আলো নিভে যায়। তাই তো পারুল সেখানের লোকজনকে ডাকতে থাকে। এমন সময় হঠাৎই সে নিচে পড়ে যায় এবং তাকে টেনে নিয়ে যায় জামকুড়ি। এই সব কিছু কুমুদের সামনেই ঘটেছিল, যে কারণে সে বেশ ঘাবড়ে যায়।
পরদিন সকালে এই ঘটনার সম্পর্কে জানা মাত্রই বাবলু চলে আসে রাজবাড়িতে, যেখানে ভিনার পরিবারের পাশাপাশি বিশ্বজিৎও এসেছিল তার পরিবারকে সান্ত্বনা দিতে। বিশ্বজিৎ এবং ভিনার মধ্যকার শত্রুতার ব্যাপারে গ্রামের সবাই জানত, তাই তাকে এইভাবে এখানে দেখে বাবলুরও সন্দেহ হয়। সে বিশ্বজিৎকে জিজ্ঞাসা করে যে সে গতকাল রাতে কোথায় ছিল। বিশ্বজিৎ বলে মাঝরাতে তো সে তার বাড়িতেই থাকবে। তখন সে তার প্রমাণ চায়। প্রমাণ হিসাবে বিশ্বজিৎ তার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখায়। সে বলে তার মনে হয়েছিল সে এখানে আসলে সবাই তার উপরই সন্দেহ করবে, এ কারণেই সে প্রমাণ হাতে নাতে নিয়ে এসেছে। যা শুনে বাবলুর সন্দেহ তার উপর আরও বেশি গাঢ় হয়ে যায়, কেননা তার মনে হচ্ছিল যে সে ফুল প্রুফ প্ল্যান করেছে। সে এখানে কুমুদ এবং তার পরিবারকে চিন্তা করতে মানা করে, কেননা সে নিজেই এতদিন যাবৎ মিথ্যা ভূতের অভিনয় করে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়েছে। তাই সে এইসবের ব্যাপারে খুব ভালোভাবে জানে। তার পুরোপুরি বিশ্বাস জামকুড়ি বলতে কিছুই নেই, যে ব্যাপারটা সে সবার সামনে নিয়ে আসবে। একথা বলেই সে বাড়িতে চলে যায়, যেখানে তার বোন কিঞ্জেলকে দেখতে এসেছিল ছেলেপক্ষ। বাবুভাই ইশারায় বাবলুকে বলে কিঞ্জেলকে বাইরে নিয়ে আসতে। তবে বাবলু যখন কিঞ্জেলকে আনতে যায় তখন সে দেখতে পায় কিঞ্জেল ঘরে বসে একা একা কাঁদছে। এর কারণ জিজ্ঞাসা করলে কিঞ্জেল বলে সে জীবনে কিছু একটা করতে চায়। সে শহরে থেকে এতদিন যাবৎ পড়াশোনা করেছে, শুধুমাত্র বিয়ে করে বাড়িতে বসে থাকার জন্য নয়। এমনকি সে নাচ গানেও অনেক ভালো, সামনেই তার নাচের কম্পিটিশন রয়েছে। তবে জামকুড়ির এই ঘটনার পর থেকে তার বাবা মা তো তার কোনো কথা শুনতে রাজিই হচ্ছে না। তারা যেভাবেই হোক তাকে বিয়ে দিতে চাচ্ছে, যা শুনে বাবলুর কিঞ্জেলের জন্য বেশ খারাপ লাগে। সে কিঞ্জেলকে প্রমিস করে যে সে কিঞ্জেলের জন্য লড়বে, কিঞ্জেল যেন চিন্তা না করে। তবে ওই রাতেই আমরা দেখতে পাই কিঞ্জেল এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। সে মূলত নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই ওই রাতে বেরিয়ে যায়। তবে সে গ্রাম থেকে বের হতে পারে না, তার আগেই জামকুড়ি তাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় বাবলু এবং তার পরিবার ভীষণ আকারে ভেঙে পড়ে। তার চাচি কাঁদতে কাঁদতে বাবলুর কাছে অনুরোধ করতে থাকে তার মেয়েকে এনে দেওয়ার জন্য। তার এইভাবে আকুতি মিনতি শুনে বাবলুরও প্রচণ্ড খারাপ লাগে। এবার সে ঠিকই করে নেয় যে জামকুড়ির কিছু একটা করতে হবে। সে এইভাবে কিঞ্জেলকে একা ছাড়তে চাইছিল না, তাই সে ঠিক করে আজ রাতে সে এবং গ্রামের লোকেরা মিলে পুরো গ্রামের ভেতরে জামকুড়িকে খুঁজে বের করবে। তবে দেখা যায় সে সবাইকে ডাকে তো ঠিকই, তবে সে বাদে আর কারোরই সাহসী কুলায় না জামকুড়ির সাথে লড়াই করার। এমনকি কিঞ্জেলের বাবারও না, যার মেয়ের জন্য বাবলু লড়াই করতে চাইছিল। বাবলু যখন দেখে গ্রামের কারোর মধ্যেই সাহস নেই, তখন সে সকলের উদ্দেশ্যে একটা বক্তৃতা দেয়, যেখানে সে সবাইকে বোঝায় যে জামকুড়ি তাদের মেয়েকে নিয়ে গিয়েছে। এটা শুধুমাত্র কিঞ্জেল বা তার বোনের ব্যাপার না। এই মুহূর্তে জামকুড়ি নামক ওই ডাইনির সুযোগ নিয়ে যে বা যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আটকানো প্রয়োজন, তা না হলে প্রত্যেক ঘরের মা বোনরাই ঝুঁকিতে থাকবে। একথা বলা মাত্রই ভিড়ের মধ্য থেকে একজন বলে ওঠে যে সে বাবলুর সাথে যাবে, আর সেটা আর কেউ নয় বরং কুমুদ ছিল। যদিও বাবলু তাকে নিতে চাইছিল না। এমন সময় সেখানে বাবু ভাই বলে ওঠে সেও তাদের সাথে থাকবে। সেই সাথে ছিল ওমকার এবং বাবলুর 3 বন্ধু। সবাই মিলে এখন সিদ্ধান্ত নেয় যে তারা পুরো গ্রামে আজ রাতে জামকুড়িকে ধরার উদ্দেশ্যে বেরোবে। এর জন্য প্রথমে তারা ম্যাপ দিয়ে পরিকল্পনা করে যে দল গঠন করে তারা কোথায় কে পাহারা দিবে। বাবু ভাই এবং ওমকারকে পাঠানো হয় একসাথে, সেই সাথে বাবলুর 3 বন্ধু যায় একদিকে, অন্যদিকে বাবলু এবং কুমুদ যায় রাজবাড়ি পাহারা দিতে। তাদের মধ্য থেকে কারোর সামনে যদি জামকুড়ি আসে তাহলে তার প্রথম কাজই হবে বাবলুকে কল করা। এখন যে যার জায়গায় পৌঁছে অপেক্ষা করতে থাকে জামকুড়ি। বাকিরা ভয়ে ভয়ে অপেক্ষা করলেও বাবলুর তো কুমুদের সাথে রাজমহলে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। এমন সময় বাবু ভাই বিয়ের জন্য সামনের দিকে এগিয়ে যায়, যেখানে ওমকারও তার সাথে ছিল। হঠাৎই এর মাঝেই সে দেখতে পায় সামনে জামকুড়ি দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই ওমকার আর এক মুহূর্তও দাঁড়ায় না, সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, পিছে পিছে বাবু ভাইও। অন্যদিকে ওই সময় বাবলুর 3 বন্ধু একসাথে বসে গল্প করছিল। মূলত ঘেল তাদের দুজনকে ভয়ানক এক ভূতের গল্প বলছিল, যার শক্তি নাকি জামকুড়ির থেকে 1000 গুণ বেশি। জামকুড়ির মতো এমন ডাইনিদেরকে সে এক হাতে পিষে মেরে ফেলতে পারে। একথা বলতে বলতে হঠাৎ করেই তার কাঁধে কেউ হাত রাখে। দেখা যায় এটা হলো বাবলুর দাদা। তাকে কিছুটা এগিয়ে দিতেই হঠাৎ করে ঘেল লক্ষ্য করে রাস্তার মাঝখানে জামকুড়ি দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই কিসের বাবলুকে প্রথমে কল দেওয়া, তারা তো সব দৌড়ে পালায়। এইভাবে পালাতে পালাতে প্রথমে এক বন্ধু আলাদা হয়ে যায়,
বাকি দুজন একসাথে পালাচ্ছিল। অন্যদিকে আমরা বাবু ভাই এবং ওমকারকে দেখতে পাই, যারা কিনা গ্রামের গলির ভেতর দিয়ে পালাচ্ছিল। হঠাৎ করেই তারা সামনের গলিতে জামকুড়িকে দেখতে পায়, যাকে এইভাবে দেখে তারা পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছিল। ওই সময় ওমকারের মনে পড়ে যায় বাবলুকে কল দেওয়ার কথা, তাই সে বাবু ভাইকে বলে বাবলুকে কল করে এই ব্যাপারে জানাতে। বাবু ভাইও ঠিক তাই করে। বাবু ভাইয়ের সামনে জামকুড়ি আছে শুনে বাবলু তখনই কুমুদকে নিয়ে রওনা দিতে যায়। অন্যদিকে ওই সময় আমরা দেখতে পাই ঘেল এবং বাবলুর আরেক বন্ধুর সামনেও জামকুড়ি চলে এসেছে, যাকে দেখে তারা দুজন দুই গলিতে দৌড় দেয়, যার ফলে এবার শুধুমাত্র ঘেলের সামনেই জামকুড়ি চলে এসেছিল। বাবলুর বাকি দুই বন্ধু তো লুকিয়ে ছাদে বসে সবকিছু দেখছিল। ফলে ওই মুহূর্তে ঘেল কল করে বাবলুকে এবং তাকে জানায় যে তার সামনে জামকুড়ি রয়েছে। একসাথে দুই স্থানে জামকুড়ির ব্যাপারে শুনে বাবলু নিজেই অবাক হয়। এমন সময় কুমুদ তাকে জানায় দুই স্থানে নয়, বরং 3 স্থানে, কেননা তাদের সামনেও একটা জামকুড়ি ছিল। এটা দেখে বাবলু এবার কুমুদকে জিজ্ঞাসা করে যে কুমুদ তাকে ভরসা করে কিনা। উত্তরে কুমুদ বলে ভরসা করার মতো এখন তো সেই আছে। একথা বলা মাত্রই বাবলু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ফলে কুমুদ পড়ে যায় বিপদে। তাই তো সে জামকুড়িকে চ্যালেঞ্জ করতে থাকে যে সে যদি সত্যিকারের জামকুড়ি হয় তাহলে সে যেন কুমুদকে তুলে নিয়ে গিয়ে দেখায়। অন্যদিকে বাবু ভাই তো সমানে মন্ত্র পড়ে চলেছিল। এদিকে ওমকারের শরীর টেনশনে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে কুমুদের মতো ঘেল নিজেও একাই বিপদে ছিল। তাই সে ঠিক করে তার পুরনো পদ্ধতি অনুযায়ী সেই জামকুড়ির সাথে লড়াই করবে। যেমনটি সে মানুষকে ভয় দেখাতো ভূত সেজে, ঠিক সেইভাবেই সে অভিনয় করতে থাকে যেন তার শরীরে কোনো আত্মা প্রবেশ করেছে। এইভাবেই সে উল্টো হয়ে জামকুড়ির দিকে এগোতে থাকে। অন্যদিকে আরেক জামকুড়ি চলে আসে বাবু ভাইদের সামনে। জামকুড়িকে এইভাবে একদমই সামনে দেখে ওমকারের শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে ঘেলকে এইভাবে এগিয়ে আসতে দেখে জামকুড়ি নিজেই ভয় পেয়ে যায়। ফলে সে পালানোর চেষ্টা করলে উপরে ছাদে থাকা বাবলুর দুই বন্ধু তার উপর কাপড় ফেলে দেয় এবং তাকে ধরে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কুমুদের পেছনে এক ভয়ানক আকৃতি। মূলত এটা ছিল বাবলু নিজে। সে এখানে ভূত সেজে জামকুড়ি ডাইনিকে ভয় দেখিয়ে তাকেই অজ্ঞান করে দেয়। এই 3 ঘটনায় এটা তো নিশ্চিত যে এই 3 জনের একজনও আসল জামকুড়ি ডাইনি ছিল না। তাহলে তারা কে ছিল? বাবলুর সন্দেহই এখানে সত্যি হয়। এরা 3 জনই আসলে মানুষ, যারা কিনা জামকুড়ি সেজে এই পুরো গ্রামে ভীতি ছড়িয়ে বেড়াচ্ছিল। এখানে এই 3 জনের মধ্যে মানসুকও ছিল। হ্যাঁ, সেই মানসুক যে কিনা রাজবাড়ি কেনার জন্য এখানে এসেছিল। আর বাবু ভাই এবং ওমকারের সামনেই তাকে টেনে নিয়ে গিয়েছিল জামকুড়ি। আসলে ওই দিন তাকে জামকুড়ি নেয়নি, বরং সে তো বিশ্বজিতের কথায় এই ভীতি ছড়ানোর জন্য অভিনয় করেছিল। অর্থাৎ এই সব কিছুর পেছনে ছিল বিশ্বজিৎ নিজে, যাতে করে সেই গ্রামের মাঝে জামকুড়ির ভীতি ছড়িয়ে সকলের অগোচরে গুপ্তধন রাজমহল থেকে চুরি করতে পারে। এই সব ব্যাপারে জানার পর গ্রামবাসীরা তো প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় বিশ্বজিতের উপর। তারা তো তাকে মারবেই। তবে ওমকার তাকে গ্রেফতার করে নিয়েছিল, যে কারণে গ্রামবাসীকে শান্ত হতে হয়। ওই সময় বিশ্বজিৎ বলে সে সকলের মাঝে জামকুড়ির ভয় ছড়িয়েছে ঠিকই, তবে সে কাউকেই তুলে নিয়ে যায়নি। অর্থাৎ গ্রামের যেসব মেয়েরা গায়েব হয়েছিল তার পেছনে তার কোনো হাত নেই। তখন বাবলু বলে ওঠে এর পেছনে রয়েছে ভিনার হাত, যা শুনে কুমুদ অবাক হয়ে যায়। তখনই সেখানে নিয়ে আসা হয় ভিনার মেয়ে পারুলকে। সকলের মাঝে বাবলু ভিনার ব্যাপারে বলে যে পারুল কোথাও গায়েব হয়নি বা তাকে জামকুড়ি তুলে নিয়ে যায়নি, তাকে বিশ্বজিৎও তুলে নিয়ে যায়নি। তাকে গায়েব করেছিল ভিনা নিজে, কেননা সে জেনে গিয়েছিল বিশ্বজিতের পরিকল্পনার ব্যাপারে। তাই তো সে ব্যাপারটাকে আরেকটু জোরদার করতে এই কাজ করেছিল। তবে ভিনা এই ব্যাপারটা পুরোপুরিভাবে অস্বীকার করে। সে বলে গ্রামবাসী বিশ্বাস করলেও কুমুদ কখনো তার এই কথা বিশ্বাস করবে না। তখন কুমুদকে বিশ্বাস করানোর জন্য বাবলু এখানে ভিনার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যেগুলোর ব্যাপারে কুমুদের কোনো ধারণাই ছিল না। কুমুদ এই কথাগুলো সহ্য করতে পারে না এবং বাবলুকে একটি থাপ্পড় মেরে বসে। আর এরপর সে ভিনার হাত ধরে সেখান থেকে চলে যায়, যা দেখে বেচারা বাবলু সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই ঘটনায় সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। একে তো কুমুদ তার কোনো কথাই বিশ্বাস করেনি, এর উপর আবার সকলের সামনে সে তাকে থাপ্পড় মেরেছে। এই ব্যাপারটা নিয়েই সে কষ্ট পাচ্ছিল। অন্যদিকে কষ্ট পাচ্ছিল কুমুদ নিজেও। সেও বাড়িতে মন খারাপ করে বসেছিল, যেখানে ভিনা আসে এবং তাকে বলে বিশ্বজিতের কারণে গ্রামবাসীর রাজপরিবারের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে। এই মুহূর্তে তাদেরকে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, আর সেটা সম্ভব শুধুমাত্র 150 বছর আগে বন্ধ হয়ে যাওয়া ওই গারবার নাচ যদি তারা আবারও চালু করে তাহলেই।
তারা রাজমহলেই এর ব্যবস্থা করবে। কুমুদও এতে রাজি হয়ে যায়। তবে গ্রামবাসীর অনেকেই এই ব্যাপারটাই সম্মত হতে পারে না, কেননা আনন্দ উল্লাস তো তখন হবে যখন যাদের ঘরের মেয়েরা গায়েব হয়েছে তারা ফিরে আসবে। এখনো পর্যন্ত পারুল বাদে বাকি 3 মেয়ের কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশও বিশ্বজিতের মুখ থেকে কিছুই বের করতে পারেনি। বিশ্বজিৎ তো সমানে অস্বীকার করে যাচ্ছে যে সে ওই মেয়েগুলোর ব্যাপারে কিছুই জানে না। তাহলে তারা কিভাবে এই আনন্দ উপভোগ উদযাপন করবে? বাবলু তো এটা দেখে অবাক হয় যে ভিনা নিজে বাবলুকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল, যে কারণে গারবার রাতে অন্যান্য গ্রামবাসীদের সাথে বাবলুও সেখানে উপস্থিত হয়। গ্রামের অন্যান্য মেয়েদের সাথে কুমুদও এখানে গারবার নাচে অংশগ্রহণ করে। তাকে এইভাবে নাচতে দেখে বাবলু অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। কুমুদ সকলের সাথে খুবই আনন্দের সাথে নাচছিল। এমন সময় সে লক্ষ্য করে সেখানে একজন লোক এসেছে, যে কিনা ভিনার সাথে মিলে কোনো এক ফাইলে সাইন করছিল। বাবলু এই লোকটিকে দেখা মাত্রই চিনে ফেলে। এই লোকটি আসলে সেই বিল্ডার যার সাথে ধোঁকাবাজি করায় সে বাবলুকে জেলে দিয়েছিল। ফলে বাবলুর আর বুঝতে বাকি থাকে না যে এই লোকটিকে এখানে ডাকার উদ্দেশ্য একটাই হতে পারে, আর সেটি হলো ভিনা রাজমহলটি বিক্রি করতে চাইছে। এই ব্যাপারটা হয়তো বা কুমুদও বুঝতে পারে, এ কারণেই তো তার হাবভাব পরিবর্তন হয়ে যায়। বাবলু নাচের মাঝেই তাকে থামানোর চেষ্টা করছিল এবং তাকে এই ব্যাপারে জানাতে চাইছিল, তবে সে তো পাগলের মতো নাচছিল, তার কোনো হুঁশই ছিল না। সে নাচতে নাচতে তার ওড়না খুলে যায়, তার চুল খুলে যায়। সবাই থেমে গেলেও সে থামে না। এক পর্যায়ে মিউজিক থেমে গেলে সে নিজেও থেমে যায়। এমন সময় ভিনা তার সামনে আসে এবং তার প্রতি আবারও ভালোবাসার নাটক করতে থাকে। তখনই হঠাৎই কুমুদের চেহারা পরিবর্তন হয়ে যায়, যা দেখে ভিনার চোখেও যেন রক্ত নেমে আসে। সে সেখানেই হার্ট অ্যাটাক করে। গ্রামবাসীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাহলে কি জামকুড়ির গল্প সত্যি? কুমুদকে জামকুড়ি বশে নিয়ে নিয়েছে? আপাতত আমরা পরদিন সকালে পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে মানসুক এসেছিল বিশ্বজিৎকে জামিন করাতে। তার কাছ থেকে বিশ্বজিৎ জানতে পারে গতরাতের ঘটনার ব্যাপারে। সেই সাথে আমরা জানতে পারি যে গতরাতে হার্ট অ্যাটাকের দরুন ভিনা মারা গিয়েছে। তবে এতে বিশ্বজিৎ একটুও ভয় পায় না। তার মতে মানুষ হোক বা ডাইনি, কেউ তার এবং তার গুপ্তধনের মাঝখানে আসতে পারবে না। সে ঠিকই ওই গুপ্তধন উদ্ধার করেই ছাড়বে। দৃশ্য চলে যায় বাবলুর কাছে, যে কিনা কুমুদের কথা ভেবে ভীষণ দুঃখী ছিল। তখনই তার কাছে আসে তার বন্ধু ঘেল এবং তাকে মনে করিয়ে দেয় কালীচারানের কথা, যে কিনা তাদেরকে এই মুহূর্তে সাহায্য করতে পারে। তাই তো তারা দুজনে চলে যায় ওই জেলখানায় কালীচারানের সাথে দেখা করতে। তবে কালীচরণ তো তাদের দেখা মাত্রই ভয় পেয়ে যায়। গতবার যখন তাদের সাথে দেখা হয়েছিল তখন বাবলু তাকে বেধড়ক মেরেছিল, তাই সে এখানে বাবলুকে কোনো রকম সাহায্য করতে চায় না। তখন বাবলু তাকে বোঝায় যে ঠিক যেভাবে তার স্ত্রী রাধা মৃত্যুর পরও তার কাঁধে চেপে আছে, ঠিক সেইভাবেই কুমুদও তার হৃদয়ে বাস করে। তাই সে যেন তার ভালোবাসার ব্যাপারটা বোঝে এবং তাদেরকে সাহায্য করে। একথা শুনে কালীচরণ রাজি হয়ে যায় এবং তাদেরকে সাহায্য করতে চলে যায় রানীবাড়া এবং জামকুড়ির কাহিনী সে আগে থেকেই জানত। এ কারণেই সে সহজেই রাজি হয়ে গিয়েছিল তাদেরকে সাহায্য করতে। এখন বাবলু এবং ঘেল মিলে তাকে নিয়ে যায় ওই মহলে। তবে বাবলু এবং ঘেল যখন ব্যস্ত ছিল ওই মহল নিয়ে, তখন সে জানায় মহলে কোনো কিছু না, বরং এই বিশাল আকৃতির বটগাছেই রয়েছে জামকুড়ির আত্মা। এক বিশেষ রিচুয়ালের মাধ্যমে এই গাছকে জ্বালিয়ে দিতে হবে, যার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে জামকুড়ির আত্মাও। ঠিক তখনই সেখানে বিশ্বজিৎ চলে আসে এবং বলে আজ রাতে শুধুমাত্র এই গাছ অথবা জামকুড়িরই শেষ রাত নয়, বরং আজ রাত এই রাজমহলেরও শেষ রাত। কেননা আজ রাতেই সেই রাজমহলটি ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে তার ভেতর থেকে গুপ্তধন বের করে নিয়ে আসবে। আর এই ব্যাপারটা কেউ আটকাতে পারবে না, না বাবলু না কুমুদ। এই কথা বলে সে তার কাজে লেগে পড়ে। অন্যদিকে কালীচরণ শুরু করে তার রিচুয়াল। সে ওই বটগাছের নিচে রিচুয়াল করছিল। গ্রামবাসীরা সকলে সেখানে উপস্থিত ছিল। তারা এখানে কালীচরণের কথা মতো বটগাছের নিচের অংশটা খুঁড়তে আরম্ভ করে, যেখানে এইভাবে খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে তারা এই মাটির নিচে একটা বড় বাক্স খুঁজে পায়। অন্যদিকে বিশ্বজিতের কথা মতো তার দুজন লোক মহলের ভেতর দিয়ে বম লাগিয়ে বেড়াচ্ছিল, যাতে করে একটা সুইচের মাধ্যমেই সে পুরো মহলকে উড়িয়ে দিতে পারে। তবে ঠিক তখনই ওই দুই লোকের উপর হামলা করে জামকুড়ি। সে একজনকে টেনে নিয়ে চলে যায়, যা দেখে অন্যজন লুকিয়ে পড়ে।
তবে শেষ রক্ষা তারও হয় না। তাকে সিঁড়ি থেকে ফেলে জামকুড়ি হত্যা করে, আর এরপর সে হামলা করে বিশ্বজিতের উপর। একে একে বিশ্বজিতের পুরো শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে জামকুড়ি, যা দেখে মানসুক এবং তার সাথে থাকা লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওই সময় গ্রামবাসীরা মাটির ভেতর থেকে বাক্সটি তুলে নিয়ে আসে। কালীচরণ সেটা খুলে দেখতে বলে, যা শুনে তারা সেটার মুখ খোলে। তবে সেখানে তো কোনো গুপ্তধন নয়, বরং হাতে বানানো পুতুল, আঁকা ছবি, সেই সাথে বিভিন্ন ধরনের কাগজপাতি ছিল, যা দেখে তারা একটু অবাকই হয়। এমন সময় সেখান থেকে বেরিয়ে আসে কুমুদ, যে কিনা পুরোপুরি জামকুড়ির বশে ছিল। সে একজন লোকের গলা চেপে ধরে রেখেছিল, যা দেখে গ্রামবাসীরা ভয়ে পালিয়ে যেতে চায়। তবে বাবলু তাদেরকে পালাতে নিষেধ করে। সে এখানে জামকুড়িকে ওই লোকটিকে ছেড়ে দিতে বলে, কারণ ওই গ্রামবাসীর কোনো দোষ ছিল না। জামকুড়িও এখানে বাবলুর কথা মতো ওই লোকটিকে ছেড়ে দেয়, আর এরপর কালীচরণ সুযোগ পাওয়া মাত্রই গাছটিতে আগুন দিয়ে দেয়। তবে এতে কোনো কিছুই হয় না। জামকুড়ি হাসতে থাকে এবং বলতে থাকে তারা কি ভেবেছিল গাছের সাথে সেও পুড়ে যাবে? এটা কখনোই হবে না। সে এই গুপ্তধন কাউকেই পেতে দিবে না। যা শুনে বাবলু তাকে তিরস্কার করে বলে, এখানে কোনো গুপ্তধনই নেই, এখানে তো মানুষের বানানো হাত পাখা, ছবি আঁকা, এই সব কিছু রয়েছে। এইগুলোর জন্য সে ওই ৯৯ জন রানীকে মেরে ফেলেছিল। একথা বলা মাত্রই জামকুড়ি বলে যে তারা মিথ্যা গল্প জানে। একথা বলেই সে আসল গল্প সকলকে বলতে শুরু করে। আসলে ইন্দ্রজিৎ অনেক ভালো একজন রাজা ছিল। তার সময়ে তার রাজ্যে বেশ শান্তি ছিল। তবে হঠাৎই এক পর্যায়ে তার রাজ্যে দুঃখ দুর্দশা নেমে আসে। যেহেতু রাজা ইন্দ্রজিৎ কালো জাদুতে বিশ্বাস করত, তাই সে এই দুর্দশা দূর করতে একটা পন্থা বের করে। জামকুড়ি তখন এই গ্রামেই বাস করত। সে লেখালেখি করতে অনেক পছন্দ করত। একদিন তার বাড়িতে রাজার লোকেরা আসে এবং তাকে রানী হওয়ার প্রস্তাব দেয়, যে প্রস্তাবে অবশ্যই তার বাবা মা না করতে পারে না, এবং তার বিয়ে হয়ে যায় রাজা ইন্দ্রজিতের সাথে। তবে সে রানীবাড়ায় এসে দেখতে পায় যে এখানে শুধুমাত্র তাকেই নয়, বরং রাজা ইন্দ্রজিৎ ওই দিন বিয়ে করেছিল আরও ৯৯ জন সাধারণ ঘরের মেয়েকে, যাদের সবার মধ্যে আলাদা আলাদা গুণাবলী ছিল। কেউ হাতের কাজ ভালো জানত, কেউ বা লেখালেখি করত, কেউ আবার নাচ গানে ভালো ছিল। তাদের সবাইকে বিয়ে করার পেছনে রাজা ইন্দ্রজিতের এক কালো এবং ভয়ানক উদ্দেশ্য ছিল, আর সেটা হলো নবরাত্রির শেষ রাতে তাদের সবাইকে আগুনে দিয়ে বলি দেওয়ার। এই কাজটা সে বাকি ৯৯ জন রানীর সাথে করতে পারলেও জামকুড়ির সাথে করতে পারেনি, কেননা সে সুযোগ পেয়েই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে এইভাবে কি রাজার হাত থেকে পালানো সম্ভব? তাই তো রাজা যাতে তার এই খারাপ উদ্দেশ্য সফল করতে না পারে, তাই সে এই গাছের সাথে নিজেকে ফাঁস লাগিয়ে মেরে ফেলেছিল। সেদিন গ্রামবাসীর কেউই তার কথায় বিশ্বাস করেনি, তাই তো সে মৃত্যুর আগে রাজা সহ পুরো গ্রামবাসীকে অভিশাপ দিয়ে গিয়েছিল যে যারা মেয়েদের সম্মান করতে জানে না তারা নবরাত্রির মতো একটা উৎসব পালন করার যোগ্য না। তাই তো গ্রামের যে মেয়েই এই ১৫০ বছরে গারবা নাচ নাচত তাকে তুলে নিয়ে যেত জামকুড়ি। আর এই গাছের গোড়ায় থাকা ওই বাক্সে ছিল ওই ১০০ রানীর বিভিন্ন গুণাবলীর প্রমাণ, যেগুলো তার কাছে ছিল গুপ্তধনের মতো। এ কারণেই সে এই গুপ্তধন রক্ষা করত। অর্থাৎ এই রাজমহলে কোনো মূল্যবান গুপ্তধন নেই, যার পেছনে এতদিন যাবৎ সবাই পড়ে আছে। এখন জামকুড়ির মনের দুঃখ বুঝতে পেরে বাবলু তাকে বলে যে সে বুঝতে পারছে রাজা তাদের সাথে অন্যায় করেছে। ওই ১০০ জন মেয়েকে সে বিয়ে করেছে ঠিকই, কিন্তু একজন স্ত্রীর মর্যাদা দেয়নি। তাই সে রাজার ভুল শুধরাতে চায়। সে জামকুড়িকে ওই মর্যাদা দিবে যা রাজা তাকে দেয়নি, অর্থাৎ সে জামকুড়িকে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দিবে, যার বদলে তাকে কুমুদকে এবং সেই সাথে গ্রামের ওই ৩ জন মেয়েকে ফেরত দিতে হবে যাদেরকে সে তুলে নিয়ে গিয়েছিল। একথা শুনে জামকুড়ি সহ গ্রামের সকলে হতবাক হয়ে যায়। জামকুড়ি তখন পিছের দিকে সরে যায়। হঠাৎই সেখানে থাকা বাক্সটি নড়তে আরম্ভ করে এবং তার মধ্য থেকে বেরিয়ে আসে একে একে বাকি ১০০ জন রানীর আত্মা। আর এরপর জামকুড়ি বাবলুকে উদ্দেশ্য করে বলে শুধুমাত্র তার সাথেই অন্যায় হয়নি, বরং এই ১০০ রানীর সাথেও অন্যায় হয়েছিল, তাই তাকে এই ১০০ জন রানীকেই বিয়ে করতে হবে। বাবলু এই কথায় রাজি হয়ে যায়। গ্রামবাসীরা তাকে আটকানোর চেষ্টা করে, কেননা কেউই জানতো না এই আত্মাদের সাথে বিয়ের পর তার সাথে কি হবে। তবে সে বাকিদের রক্ষার খাতিরে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। তাই তো সেই জ্বলতে থাকা গাছটিকে অগ্নিকুণ্ড মেনে তার চারিদিকে ৭ পাকে ঘুরতে থাকে ওই ১০০ রানীর সাথে। অন্যদিকে মন্ত্র পড়তে থাকে কালীচরণ। এভাবেই ১০০
100 জন রানীর অতৃপ্ত আত্মার সাথে বিয়ে হয়ে যায় বাবলুর। অর্থাৎ কালীচারণ যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা সত্য ছিল। বাবলুর একটা নয় বরং 100টা বিয়ে হয়েছিল। আর এই বিয়ের মাধ্যমেই বাকি 99 জন রানীর পাশাপাশি জামকুড়ির আত্মাও মুক্তি পেয়ে যায়। সেই সাথে ফিরে আসে তার তুলে নিয়ে যাওয়া ওই মেয়ে দুজনও। ওই রাতেই শান্তি এবং রীতা ফিরে আসলেও কিঞ্জেল ফেরে না, যে কারণে তার পরিবার খুব চিন্তিত ছিল। পরদিন সকালেই কিঞ্জেল বাড়িতে চলে আসে, যাকে দেখে তার পরিবার ভীষণ খুশি হয়ে যায়। তখনই জানা যায় কিঞ্জেলকে তো জামকুড়ি তুলে নেয়নি, বরং সেদিন পালানোর সময় তাকে ধরে ফেলেছিল ঘেল। ঘেল মূলত কিঞ্জেলকে পছন্দ করত, তবে সে কিঞ্জেলের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়নি, বরং সে কিঞ্জেলকে নিজেই পালাতে সাহায্য করেছিল, যাতে করে সে তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে আর এরপর ফিরে আসতে পারে ঘেলের কাছে। একথা শুনে বাবলু ভীষণ আকারে রেগে যায়, কারণ তার বন্ধু ঘেল তাকেও এই ব্যাপারে কিছুই জানায়নি। তবে ঘেল বলে সে এটা করে ভালোই করেছে, তা না হলে বাবলু জামকুড়ির পিছে পড়তো না এবং জামকুড়িকে তাড়ানোর বদলে তারা গ্রামবাসীর কাছ থেকেও এত টাকা পয়সা পেত না। সে তো এখানে নিজেদের এই ভূত তাড়ানোর একটা কোম্পানি খুলতে চাইছিল। তবে বাবলুর মন পড়েছিল কুমুদের কাছে। কুমুদের এখন কি অবস্থা তা সে জানতে চাইছিল। এমন সময় তার পিছে চলে আসে কুমুদ, যা দেখে সে ছুটে যায় কুমুদের কাছে। সে কুমুদকে নিজের ভালোবাসার কথা ফাইনালি বলে দেয়। তবে এর সাথে সে এটাও জানায় যে সে এখন 100 জন স্ত্রীর স্বামী, তাই কুমুদের সবটা জেনেই তার দিকে এগোনো উচিত। ওই সময় বারবার পিছে থেকে ঘেল তাকে ডাকছিল, যে কারণে বাবলু কুমুদের কথা শুনতে পারে না এবং ছুটে যায় ঘেলের কাছে। ঘেল তখন দাঁড়িয়েছিল একজন মেয়ের সামনে, যে কিনা নিজেকে দাবি করছিল কুমুদ হিসাবে। হ্যাঁ, এটাই ছিল আসল কুমুদ, যে কিনা আজ আমেরিকা থেকে এসেছে। আসলে তার ফ্লাইট ডিলে হয়ে গিয়েছিল, যে কারণে সে নবরাত্রির আগে এখানে আসতে পারেনি। একথা শুনে ঘেলের পাশাপাশি বাবলুও হতবাক হয়ে যায়। এটা যদি কুমুদ হয়ে থাকে তাহলে ওইটা কে? একথা বলে পিছে তাকাতেই তারা দেখতে পায় পিছে তো কুমুদ নেই। এর মানে কি কুমুদ আসলে মানুষ নয়? তখনই আমরা জানতে পারি কুমুদ আসলে জামকুড়ি নিজে। হ্যাঁ, জামকুড়ি মূলত সকলকে সত্যটা জানানোর জন্য কুমুদ সেজে এই গ্রামে এসেছিল। তাই তো এরপর থেকে রানীবাড়ার রাজমহলকে একটা জাদুঘরের রূপ দেওয়া হয়। 100 জন রানীর সম্মানে ওই বাক্সে পাওয়া তাদের জিনিসপত্র সেখানে সংরক্ষিত করা হয়। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি আজকের এই জামকুড়ির গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাই মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।